যেহেতু তোমরা এখন এইচএসসি তে পড়ছো, সেহেতু সবারই এখন মূল ফোকাস হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা, এবং সেই সাথে এডমিশন নিয়ে অনেকের স্বপ্ন আছে অনেক ধরনের। তো এখানে তোমরা একটা লেখা দেখতে পাচ্ছ, রাইট? দেখো এখানে বলা আছে কি যে যে এবছর বলতে বোঝানো হয়েছে তোমাদের গত বছর যারা পরীক্ষা দিয়েছে, মানে 24 ব্যাচে, তাদের হচ্ছে মূলত এখানে এই বিষয়টা লেখা, যে ওই সময়টাতে 24 ব্যাচে যারা আছে তারা হচ্ছে 77.78, অর্থাৎ 77.78% শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় পাশ করে। ঠিক আছে, এখানে একটা বিষয় আছে। দেখো, এই পাস তো করে বুঝলাম, এখানে দেখো তোমার এন টোটাল একটা কিন্তু, যে 2695টি কেন্দ্রে তোমার 63,36,058 জন হচ্ছে শিক্ষার্থীরা দেয়, তো এর মধ্যে হচ্ছে ছাত্র এটা আছে। তো এখানে দেখো প্রত্যেকটা বোর্ডে কিন্তু আলাদা আলাদা ভাবে হচ্ছে সংখ্যাটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট তোমার একটা বিষয় হয়তো খেয়াল করেছো যে এই 77% যে পাশ করে প্রতি বছর বা 80%, তাহলে ফেল করে কত পার্সেন্ট? 20% বা 18% বা 22%। তো এটা প্রতি বছরের একটা তোমার হচ্ছে আহ মানে হচ্ছে অ্যাভারেজ একটা শতাংশর গড়। ঠিক আছে, তো এর মধ্যে দেখো জিপিএ 5 পায় কত? 1,45,000। এবং পরীক্ষা দেয় মোটামুটি, আমি যদি বলি 13 লক্ষর মতো এরকম পরীক্ষা দেয়। তো 13 লক্ষের মধ্যে যদি 20% যদি আমি বাদ দেই, তাহলে থাকে কিন্তু কত? 11 লক্ষ বা 10.5 লক্ষর মতো। তো 10.5 লক্ষের মধ্যে 1,45,000 শিক্ষার্থীরা হচ্ছে কি পায়? এ প্লাস পায়। এই কথাটা কেন আসছে? কারণ এখানে একটা কম্পারিবল আলোচনা আছে। সেটা কি? তোমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই না? তুমি ভাই যত এ প্লাস পাও আর গোল্ডেন পাও, তুমি কিন্তু এটা দ্বারা কখনো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবা না। ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তোমাকে সেই জগৎটা ভালো করে পার হতে হবে। তুমি কম পয়েন্ট পেয়েও কিন্তু সেই জগৎটা পার হতে পারো। একটা বিষয় তোমাকে দেখো, এই যে বাংলাদেশে হচ্ছে প্রায় 57টা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। 57টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসন সংখ্যা হচ্ছে প্রায় 64,000-এর মতো। সো 64,000 হচ্ছে কি আছে টোটাল বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে আসন সংখ্যা। আচ্ছা, 64-র মধ্যে, 64,000-এর মধ্যে দেখো এইচএসসি তে এ প্লাসই পেয়েছে 1,45,000। মানে তোমরা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছো যে আসলে অ্যাডমিশনের কম্পিটিশনটা কত। অর্থাৎ 12 লক্ষ থেকে 11 লক্ষ থেকে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হতে চাও, তাহলে তোমাকে ওই 64,000-এর মধ্যে থাকতে হবে। আর তাও যদি তুমি টপ লেভেলের ইউনিভার্সিটিতে যেতে চাও, তাহলে তোমাকে ওভাবেই পরিশ্রম করে আগাতে হবে। আর এজন্য অবশ্যই এইচএসসিটা এমন সুন্দরভাবে আগাতে হবে, প্রত্যেকটা সময় ভালোভাবে কাজে লাগিয়ে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে করতে পারো, তাহলে তুমি এইচএসসি তেও ভালো করতে পারবা, প্লাস এডমিশনও ভালো করতে পারবা। এখন আমরা সবচেয়ে ভুলটা করি কোথায়? দেখো, এইচএসসি 25 ব্যাচের দিকে যদি আমরা তাকাই, আমাদের কিন্তু অনেক শিক্ষার্থীকে আমরা ফোন করি যে তোমাদের পড়াশোনা কেমন চলছে, বা তোমাদের পড়াশোনা আগাতে হলে ভর্তি হতে পারো। 1 মাস যায়, 2 মাস যায়, হ্যাঁ স্যার ভর্তি হব ভাবতেছি, হ্যাঁ স্যার বাসায় কথা বলতেছি, ওকে ভালো কথা। করতে করতে সময়টা চলে যায়। যখন টেস্ট পরীক্ষাটা হয়, যখন রেজাল্টের অবস্থা দেখে খুবই শোচনীয়, তখন আমাদের এত সংখ্যক শিক্ষার্থী ফোন দেয় যা সীমার বাইরে, যে স্যার আমি তো কিছুই পারতেছি না, এখন কি করব? একটা ভালো কোর্স যদি আপনারা লঞ্চ করতেন বেসিক থেকে, তাহলে হচ্ছে আমরা ভালো করতে পারতাম। কিন্তু আলটিমেটলি কি 2 মাসে সেটা সম্ভব? অফকোর্স না। এই জন্য তোমরা এমন একটা সময়ে দাঁড়িয়েছো, তোমাদের এইচএসসি কিন্তু অর্ধেক সময় অলরেডি শেষ। তো বাকি যে অর্ধেক সময়টা আছে, সেই সময়টাই তোমাদেরকে তো মূল বিষয়টা কভার করতে হবে। এখন আর একটা বিষয় দেখো, তোমাদের কিন্তু এবার ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এবং ফুল সিলেবাস যেহেতু, সেহেতু তোমাদের কিন্তু কনসার্নটাও বেশি। ঠিক ওভাবেই কিন্তু রুটিন মাফিক পড়তে হবে। তো এখানে কিছু রুটিনের বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমি একটু তাহলে এখন সরাসরি এডমিশনের দিকে আসি, হ্যাঁ? তাহলে তোমাদের চোখ হয়তো একটু কপালে উঠবে, কারো মাথায় উঠবে, কারো বা কানের পাশে উঠতে পারে। আচ্ছা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে এবার, সে পরীক্ষা একটু বিজ্ঞান ইউনিটের একটা ফলাফল দেওয়া আছে, দেখো 94% কি পাস না, কিন্তু 94% কি ফেল। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে কি 94% ফেল। এখন এই 94%-এর মধ্যে কয়েকশো স্টুডেন্ট আছে এবং হাজার স্টুডেন্ট আছে যারা কিনা এ প্লাস পেয়েছিল, যারা কিনা গোল্ডেন পেয়েছিল, কিন্তু তারা চান্স পায়নি। চান্স পাবে কেন? মানে পাশই করে নাই। তাহলে তুমি বুঝতে পারছো তোমার এইচএসসিটা আসলে কিভাবে আগাতে হবে। এই জন্য এইচএসসিটা এমন একটা কম্পিটেবল ওয়েতে তোমার পড়াশোনা করতে হবে, যে তোমার আগাম যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আছে, সেটাও যদি তুমি এই
প্রস্তুতির মানে এইচএসসি প্রস্তুতির পাশাপাশি নিতে পারো, অর্থাৎ তোমার পড়াশোনা কেন্দ্রিক, তুমি যে টপিক গুলো পড়ো ওই টপিক গুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে ইউনিভার্সিটিতে। বাইরের টপিক তো ওইরকম আসেই না, কিন্তু ওই টপিক গুলো তুমি যদি ওইরকম কম্পারেবল ওয়েতে পড়তে পারো তাহলে তুমি ভালো করতে পারবা। এখন এই কম্পারেবল ওয়েতে কি তুমি নিজে নিজে পড়তে পারবা? অবশ্যই না। তুমি কি কোনো কোচিং এ যেয়ে পড়তে পারবা? অবশ্যই না। এখন কোচিং বলতে আমি বোঝাতে চাচ্ছি তোমাদের বিভিন্ন নিজ এলাকায় যে বিভিন্ন কোচিং সেন্টার গুলো গড়ে ওঠে, দেখবে ওইসব কোচিং সেন্টার গুলোতে যারা স্যাররা আছেন অবশ্যই ভালো পড়ান, বাট তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে এডমিশনের যে কম্পারেবল পড়াশোনা, এটা কখনো তারা তোমাদেরকে ওভাবে ফুললি পড়াতে পারবেন না। এই জন্য অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে তোমাদের যারা অভিজ্ঞ আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, তারাই ভালো করতে পারবেন। তো এই জন্য তোমাদের অনলাইনটা হতে পারে তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ, যেটা তোমরা অনেকে কাজে লাগাচ্ছ আলহামদুলিল্লাহ। তো এখন আরেকটা বিষয় দেখো, এখানে পাশের হার কত বলো তো? 5.93% পাশের হার। এখন এই 5 দশমিকের মধ্যে একটা বিষয় বলি, ঢাকা ইউনিভার্সিটিতে 3.80 পেয়েও 5.93%-এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে। 4 পেয়েও 5.93%-এর মধ্যে অনেক স্টুডেন্ট থাকে, সাবজেক্টও পায়। কিন্তু অনেকে আছে গোল্ডেন এ প্লাস পেয়েও পায় না। তো এই জন্য কি করতে হবে? কম্পারেবল পড়াশোনা করতে হবে। ঠিক প্রতি বছর দেখো এই ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ যারা মানবিক শাখায় আছো তোমাদেরও কিন্তু দেখো 90%-এর অধিকই হচ্ছে ফেল, মাত্র 10% পাস করে। তো এক্ষেত্রেও তোমার ওভাবেই কিন্তু পড়াশোনা করে আগে যেতে হবে। তো এখন আমরা মোটামুটি একটু কম্পারেবল বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমরা একটা বিষয় একটু দেখব, সেটা হচ্ছে যে তোমাদের মানে পরীক্ষার্থীদের যারা আছো বা তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের এখন আসলে করণীয় কি, অর্থাৎ তোমরা কিভাবে এখন একটা ভালো প্রস্তুতি নিয়ে আগাতে পারো, সে সবকিছু আমি এই 10টা পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে দেব। ওকে, আমি 10টা পয়েন্ট নিয়ে একটা আলোচনা করব খুবই সংক্ষেপে, এবং সেই সাথে আমি এরপরে আরো একটা পার্টে আলোচনা করব তোমাদের আসলে যে বাস্তব অভিজ্ঞতার বিষয়টা, যে একটা ছেলে বা একটা স্টুডেন্ট কতটা কষ্ট করে সফল হয়, সেই কিছু গল্প তোমাদের কাছে আমি শেয়ার করব এই পয়েন্টগুলোর শেষে। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে এখন পরীক্ষার্থীদের যে করণীয় বা শিক্ষার্থীদের যে করণীয় সেটা নিয়ে এখানে আলোচনা করবো। এখানে কিন্তু তোমাদের রুটিন আসবে, তোমাদের পুরো দৈনন্দিন প্যাটার্ন গুলো কিভাবে কি করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেগুলো এখানে আসবে। প্রথমে দেখো 1 নাম্বার কি আছে, আগে পরিকল্পনা ঠিক করা। অর্থাৎ তোমার মাঝে পরিকল্পনা করতে হবে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আমি মেডিকেলে পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি এসএসসি তে ভালো করবো। এরকম একটা পরিকল্পনা তোমার থাকতে হবে। এখন এই পরিকল্পনা এটা হচ্ছে, এই পরিকল্পনাটা হচ্ছে লং টাইম পরিকল্পনা। কিন্তু তোমার পরিকল্পনা নিতে হবে দুই ধরনের, একটা হচ্ছে লং টাইম পরিকল্পনা আর একটা হচ্ছে শর্ট টাইম পরিকল্পনা। বুঝতে পারছো? লং টাইম পরিকল্পনা যেটা আমি একটু আগেই বলেছি, যে তোমার একটা লক্ষ্য স্থির করবে, তুমি এটা হবে এবং ওইটার প্রতি একটা জোশ থাকতে হবে। যেমন ধরো আহ আচ্ছা, এই বিষয়টা একটু পরে আসি, দাও। এখন তোমার যেটা শর্ট টাইম পরিকল্পনা কি করবা, তো শর্ট টাইম পরিকল্পনা কিন্তু লং টাইম পরিকল্পনার সাথে তোমার একটা কি কানেক্টেড রাখতে হবে। আমরা অনেক সময় অনেক লং টাইম পরিকল্পনা করি যে আমি বড় হয়ে এটা হব ওটা হব, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু কাজে ওভাবে আগাতে পারি না, কাজটা ঠিক মতো করতে পারি না সেই অনুযায়ী। এই জন্য তোমার শর্ট টাইম পরিকল্পনা করতে হবে এক সাইডে, আর এক সাইডে লং টাইম পরিকল্পনা। শর্ট টাইম পরিকল্পনাটা হচ্ছে কিভাবে রাখবা, তুমি ওই লক্ষ্যটা পৌঁছতে হলে তোমার আজকের অর্থাৎ কালকে দিনে তোমার কি কি করতে হবে সেটার একটা পরিকল্পনা করতে হবে, এবং সেটার জন্য তোমার অবশ্যই একটা নোটবুক রাখবা সবাই এখন থেকে। ঠিক আছে? এখন থেকে সবাই একটা নোটবুক রাখবা এবং নোটে লিখবা যে আগামীকালকে তুমি কি কি করবা, কোন কোন কাজ করবা, এবং এই নোটটাতে তোমার কাজ পড়াশোনা সেগুলো সব থাকবে। এবং কত ঘন্টা পড়াশোনা করবা সেটাও একটা টার্গেট রাখবা। তোমাদের যদি কারো এরকম হয় যে আমার পড়াশোনার অভ্যাসটা ভালো নেই, বাট আমি চাচ্ছি বেশি পড়তে, তাহলে কি করবা, তুমি 2 ঘন্টা 3 ঘন্টা করে টার্গেট রাখো। তুমি যে সময় পড়ো নো প্রবলেম, তুমি করবা যে আগামীকালকে 2 ঘন্টা পড়বো, আগামীকালকে এই কাজগুলো করব। সে কাজগুলো সবকিছু ফাইন্ড আউট করে লিখবা। লেখার পরে ওই পরের দিন ওই কাজগুলো কি করবা, যখন যে কাজগুলো শেষ হবে কাজগুলো টিক চিহ্ন দিবা। সহজ একটা নিয়ম। আবার নতুন কোনো কাজ তুমি যদি এক্সট্রা করে ফেলো তাহলে ওইটা আবার নতুন করে লিখে তারপর টিক দিবা, দেখবো তোমার মধ্যে একটা অন্য রকমের ভালো লাগা কাজ করছে। ওকে, তার মানে লং টাইম পরিকল্পনা আর শর্ট টাইম পরিকল্পনা, এটা গেল। আচ্ছা, এরপরে দেখো তোমাদের পড়াশোনাটা কিরকম হতে হবে জানো, তোমাদের যদি লক্ষ্যে পৌঁছাতে চাও, সেটা হচ্ছে তোমাদের তো এখন সবারই মোটামুটি 18, 19, 20 বয়স, তাই না? সবাই মোটামুটি একটু ভালোবাসার ফলিং এর মধ্যে পড়েছো। এটা যদিও বিষয়টা তোমাদের কাছে কেমন লাগতে পারে, কিন্তু এটা বাস্তবতা। দেখবা আমরা যখন একটা প্রথম আবেগের মধ্যে, প্রথম ভালোবাসার মধ্যে যাই, তখন কিন্তু আমাদের কি মনে হয় যে ওকে ছাড়া আমি বাঁচবো না।
তাই না? এই যে একটা ডাইমেনশন তোমার, এবং ওর জন্য দেখবো তোমার যতই কাজ থাকুক, ওর জন্য তুমি সময় বের করে ওকে দেখো দূর থেকে, তারপরে হচ্ছে বা অনেক কিছু চেষ্টা করো ওর সাথে কমিউনিকেট করার জন্য, রাইট? ওর জন্য একটা অন্যরকমের একটা কিন্তু ফেসিনেশন কাজ করে। সেই ফেসিনেশনটা, সেই ড্রিমসটা তোমার কাজে লাগাতে হবে তোমার এই লক্ষ্যটাতে। তুমি যদি বিশ্বাস করো সেই আবেগটা, অর্থাৎ তোমার প্রেম ভালোবাসার যে একটা প্রথম আবেগ থাকে, ওই আবেগটা তুমি যদি পড়াশোনার মধ্যে আনতে পারো, তোমার টার্গেটটা লক্ষ্যের মধ্যে আনতে পারো, তাহলে তুমি ভাই সফল হবা সবার আগে। এটা আমি গ্যারান্টি দিয়ে লিখতে পারি। ওকে, গেল এটা। এরপর দেখো 2 নাম্বার আছে বোর্ড তৈরি করে নাও। বোর্ড অর্থাৎ তুমি যদি পারো তোমার একটা বোর্ড তৈরি করবা। বোর্ডে কি করবা? একটা বোর্ড বলতে তোমরা হয়তো তোমাদের যে কলেজগুলো আছে দেখবা যে নোটিশ বোর্ডে বিভিন্ন পিন করে, পিন আপ দিয়ে হচ্ছে বিভিন্ন পেজে হচ্ছে নোটিশ লিখে পিন করে সবগুলো নোটিশ গুলো কিন্তু সাজানো থাকে সিরিয়ালি। তুমি যেটা করতে পারো, একটু কষ্ট করে হলো কিছু টাকা, 400 বা 300 টাকা দিয়ে একটা বোর্ড বোর্ড আনবা, যে বোর্ডাতে হচ্ছে তুমি পিন গেথে, মানে একটা নোট তুমি ওখানে গেথে রাখতে পারো, একটা পেজ বা 2-3টা পেজ এরকম। তো এখানে কি করবা? বোর্ডে হচ্ছে তোমার কয়েকটা রুটিন থাকবে। প্রথম রুটিনটা থাকবে, প্রথম যে ইটা থাকবে সেটা হচ্ছে তোমার পরিকল্পনা। তোমার একটা সবার উপরে থাকবে তোমার লং টাইম পরিকল্পনা, অর্থাৎ তুমি কোথায় পৌঁছাতে চাও। ওকে, এবার বাম পাশে থাকবে তুমি কালকে কি কি করবা, অর্থাৎ তোমার পড়াশোনা এবং তোমার কাজ একসাথে থাকবে, আর কয় ঘন্টা তুমি পড়বা সেটা। এবং আরেকটা রুটিন থাকবে, আরেকটা কাগজে লেখা থাকবে যে তুমি আসলে কালকে কি কি টপিক পড়বা সেটা। বুঝতে পারছো? তার মানে 2 ধরনের রুটিন কিন্তু তোমার তৈরি করতে হবে। সব যদি এক রুটিনই আনো তাহলে কিন্তু হবে না। ওকে, এটা গেল। এরপর আছে তৈরি করো পড়ার রুটিন। ওই যে পড়ার রুটিন তোমাকে তৈরি করতে হবে। যাদের পড়ার অভ্যাসটা নাই তাদের রুটিনটা কিরকম হবে জানো? যে তুমি আগামীকালকে 7টা থেকে 8টা পর্যন্ত ইংলিশ পড়বা, 8টা থেকে 9টা পর্যন্ত বাংলা পড়বা, না, এভাবে রুটিন করা যাবে না। এভাবে রুটিন করলে তুমি সেটা কখনো পালন করতে পারবে না। তুমি যেটা করবা, কালকে আমি 3 ঘন্টা পড়বো। ওকে, 3 ঘন্টার মধ্যে তুমি কয়টা সাবজেক্ট রাখতে চাও? আমি হচ্ছে আধা ঘন্টা বাংলা পড়বো, 1 ঘন্টা ইংরেজি পড়বো, তারপর আর 1 ঘন্টা হচ্ছে আমি অ্যাকাউন্টিং পড়বো বা ফিজিক্স বা কেমিস্ট্রি পড়বো। তো এভাবে লিখবা। এভাবে তুমি কিন্তু স্পেসিফিক টাইম লিখবা না যে কখন তুমি পড়বা, তুমি এটা লিখবা, বাট তোমার ওইরকম টাইম বের করে ওই টাইমটা তুমি যখন একটা সাবজেক্ট শুরু করবা, তুমি দেখবা যে এই সাবজেক্টটা আমি কতক্ষণ রাখছি, 30 মিনিট। তাহলে ওই 30 মিনিটের মধ্যে যত টর্নেডো হয়ে গেলেও ওই 30 মিনিটে ওই টপিকটা তোমাকে কি করতে হবে? শেষ করতে হবে। যাই হোক, ওকে, এটা গেল। এরপরে হচ্ছে তুমি যখন এইটা ভালো করে দেখবা না তুমি 7-8 ঘন্টা প্রতিনিয়ত পড়তে পারতেছো, তখন তুমি একটা টাইমিংলি রুটিন করবা যে এতটা থেকে এতটা এই টপিক পড়বা। এবং প্রত্যেকটা বিষয় একটা খেয়াল করবা, তুমি যে টপিক গুলো পড়বা, 2 দিনে যে টপিক গুলো পড়বা, 3 দিনের দিন সেই টপিক গুলো আবার রিভিশন দিবা। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। গেল এটা। এরপর আছে 4 নাম্বারে সাইড নোট জরুরি। সাইড নোট অর্থাৎ তুমি মনে করো ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, অ্যাকাউন্টিং হোক, ইংলিশ হোক, যে যে টপিক গুলা তুমি আগে জানতা না, নতুন করে জানছো, ওই টপিক গুলো তুমি নোট করবা। অর্থাৎ তুমি যে আমাদের ক্লাসগুলো দেখো না, ওই ক্লাসগুলোকে তুমি কিন্তু নোট করবা। সো এইখানে কিন্তু সেই নোটের কথা বলা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু নোট থাকবে। গেল এটা। এরপর আছে প্রতিদিনের অনুশীলন। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যে টপিকটা পড়লা, শুধু টপিকটা পড়ে রাখলে কিন্তু ওই টপিকটা ভালো করতে পারবা না। ওই টপিকের উপরে কি কি প্রশ্ন আছে, স্যাররা যে প্রশ্নগুলো দেবে তার বাইরেও চাইলে তুমি কিছু প্রশ্ন সংগ্রহ করে, হ্যাঁ, তুমি সৃজনশীল হোক, এমসিকিউ হোক, ওইগুলো পড়বা। এটা কিন্তু মাস্ট বি করতে হবে। গেল এটা। 6 নাম্বারে হচ্ছে তোমার হাতের লেখা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকে হাতের লেখা একটু খারাপ হলেও প্রবলেম নাই, বাট আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে হাতের লেখা ভুল হওয়া। আমরা অনেক কিছু লিখতে গেলে আমাদের কি বিভিন্ন ওয়ার্ডে ভুল করি, বানানে, যে এই বিষয়টা অবশ্যই নজরে রাখতে হবে, এবং যতটা সম্ভব হাতের লেখাটা সুন্দর করতে হবে। এই জন্য অনেক টিউটোরিয়াল ভিডিও পাওয়া ইউটিউবে, সেগুলো একটু সহযোগিতা নিলে তুমি 1 সপ্তাহ একটু ট্রাই করলে তোমার হাতের লেখাটা অনেক ইজিলি হইতে তুমি করতে পারবা। গেল এটা। 7 নম্বরে হচ্ছে বাছাই করো কঠিন বিষয়গুলো। এবার তুমি যে টপিক গুলো পড়বা সেখানের মধ্যে আসলে কোনগুলো, যেমন ইংরেজিতে অনেক টপিক আছে, ন্যারেশন আছে, রাইট সেন্স অফ ভার্ব আছে, কানেক্টরস আছে, মডিফায়ার আছে, টেন্স আছে, অনেক কিছু আছে। তো এই টপিক গুলোর মধ্যে তোমার কোন কোন টপিক গুলো বেশি কঠিন লাগে, সেই টপিক গুলো তুমি প্রতি মাসে 2-3 বার জানি পড়তে পারো, সেজন্য এগুলো নোট করে রাখবা। গেল এটা। কিছু কিছু টপিক আছে একবার পড়লেই, যেমন ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের তোমাদের একটা টপিক আছে, আমি একটা ক্লাস করিয়েছি, এবং আমি 100% গ্যারান্টি দিতে পারি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ওই ক্লাসটা যারা করবা, 100-এ 100 তোমরা 5-এ 5 পাবা, এটা শিওর। তো এইসব টপিক একবার পড়লেই হয়ে যায়। গেল এটা। এরপরে দেখো যে প্রতিদিনের পড়া শেষ করা, এবং তুমি যে রুটিন গুলো করবা, যে আমি 3 ঘন্টা কালকে পড়াশোনা করব, কিন্তু এই 4টা সাবজেক্ট পড়বো,
এত এত এবং টাইম গুলো ভাগ করে নেবা এবং সেটা শেষ করছো কিনা এটা 100% নিশ্চয়ন করতে হবে, গেল এটা। এবং পড়া এবং লেখা, তুমি যে টপিক গুলো পড়ো সেটা অবশ্যই লিখতে হবে, বারবার পড়তে হবে। এবং 10 নম্বর হচ্ছে রিভিশন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যত যাই পড়ো না কেন, রিভিশন যদি তুমি না দাও তাহলে ওইটা তুমি লং টাইমে মনে রাখতে পারবে না। তো এই হচ্ছে মোটামুটি যে পরীক্ষার্থী তোমরা যারা আছো বা শিক্ষার্থী, তোমাদের কিন্তু এই যে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেইটা আশা করছি সবাই মাথায় রাখবা। আমি একটু ব্রডলি আলোচনা করলাম, কিন্তু তবুও তোমাদের এইটা তোমাদের জন্য আলোচনাটা করেছি। তো আমি একটু আরেকটা পার্টে আলোচনায় যাব। সেটা হচ্ছে এই যে লোকটা, ওনাকে নিয়ে একটু আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, ওনাকে তোমরা অনেকেই হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না। এই লোকটার নাম হচ্ছে গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। আচ্ছা, তার পরিচয়টা আমরা না দেখি, আগে একটু দেখি। এই যে গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, এই লোকটার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো তার জীবনের কিছু গল্প আমি শেয়ার করতে চাই, খুবই সংক্ষেপে, 5 মিনিট নেব না, আমি 3-4 মিনিটের মধ্যে শেষ করতে চাই। যে তোমরা অনেক সময় হতাশায় ভোগো যে আহ আমি তো ভালো পড়তেছি না, আমি কি করব, আমি কি চান্স পাবো, আমি কি ভালো রেজাল্ট করতে পারবো। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী আছে যারা গ্রামে পড়েও কিন্তু চান্স পায়, এবং এটার পরিমাণটা সবচেয়ে বেশি। এবং আমার চোখে দেখায় এমনও শিক্ষার্থী আছে, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, প্রতি মাসে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা টিউটরের পিছনে দেয় এডমিশনের টাইমে, তারপরও দিন শেষে ঢাবিতে চান্স পায় না। এমনও অনেকে আছে। আবার অনেকে আছে, যেমন মেডিকেলও অনেকে আছে, তোমার কোচিং করতে পারে না, কোন রকম শীত ফিট নিয়ে পড়ছে, কিন্তু ওর পড়াশোনাটা কম্পারেবলটা অনেক ভালো ছিল, চান্স পেয়েছে। তো এই জন্য তোমরা কেউ হতাশা হবে না যে হায় রে আমি তো অনেক নিচু জায়গায় আছি, আমি ভালো কলেজে পড়ছি না, আমার ভালো পরিবেশ নাই, ভাই এটা বলা যাবে না। কারণ এই যে আমি কথা বলছি, আমি কিন্তু অনেক খুব নিম্ন জায়গা থেকে উঠে এসেছি। বা তোমাদের স্যার, এই যে যেমন স্যাররা কথা বলেছেন, সদাত স্যার, তারপর সাব্বির স্যার, এরাও কিন্তু গ্রামে পড়াশোনা করছে, এদের এইচএসসিও গ্রামে ছিল, কিন্তু অনেক স্ট্রাগলের পর চান্স পেয়েছে। অনেক আছে ঢাকার স্বনামধন্য কলেজে শত শত স্টুডেন্টরা, হাজার হাজার স্টুডেন্টরা চান্স পায় না। তারপর তোমাদের এই যে ফাহাদ ভাইয়া আছেন, তিনিও কিন্তু যদিও নটারডেমে পড়েছেন, অবশ্যই সেখান থেকে সবাই ভালো করে। যাই হোক, তো এখন এই যে আমি একটু ওনার কথা যদি বলি, গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, এই লোকটার বাড়ি হচ্ছে তোমার কুমিল্লাতে। যিনি হচ্ছে আহ এইচএসসি তে যখন পড়াশোনাটা করেন, তখন তার বাবা মা, তার পরিবার ছিল অনেক গরিব, এবং তার পড়াশোনার খরচ কেউই চালাতে চাইতো না, তার বাবা মা, এবং সবাই চাইতো সে কাজ করুক। সে চাইতো না আমি পড়াশোনা করব। তো যখন সে প্রাইমারিতে পড়াশোনা করে, তখন সে স্কুলে কোনো একটা গাইড কিনতে পারতো না, কিন্তু যে বই ছিল সে বই দিয়ে পড়তো। কিন্তু সে সবার চেয়ে টপে ছিল স্কুলে। যখন সে টপে থাকে, কিন্তু তার বাবা চায় যে না, তার সাথে মানে তার বাবাদের সাথে মানে এই গৌরাঙ্গ কাজ করুক। আর ওনার বাবা হচ্ছে কাজ করতো মানে তোমার সুন্দরবন, তো অবশ্যই জানো, চেনো। তো সেই সুন্দরবনে কাঠ কাটতে যেত, গোল পাতা কাটতে যেত। তো তখন ওই গৌরঙ্গদাকে বললো যে তুমি তোমার পড়াশোনা বেশি একটা করা লাগবে না, তুমি চলো, তুমি আমাদের থেকেই করবা। তো স্যাররা অনেকবার বলছে না, স্টুডেন্টটা তো অনেক ভালো, ও পড়াশোনা করুক, ওকে একটু পড়াশোনার সুযোগ দেন। কিন্তু উনি যেতে চান না গৌরাঙ্গদা, কিন্তু তারপর ওনাকে নেওয়া হয়েছিল। এবং ওনার বয়স ছিল সেই সময়টাতে 9 বছর। 9 বছরের একটা শিশুকে সেই সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে বাঘের কত ভয় ছিল, তো সেখানে তিনি যখন প্রথম দিন যান, গোলপাতা কাটেন, তখন তাদের মধ্যে থেকে একজনকে বাঘে খেয়ে ফেলে। তারপর যারা ফরেস্টার ছিল তাদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর সে মাথাটা শুধু পায় সেই ব্যক্তির। তো সেই দিন থেকে তার প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল। সে অনেক হাত পা ধরেছে, বাবা আমি আর সুন্দরবনে যেতে চাই না, মা আমি আর সুন্দরবনে যেতে চাই না। তো তারপরে তার ক্লাস পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেন। পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার পর তিনি বৃত্তি পান। এবং বৃত্তি পাওয়ার পর তখন তার মনের মধ্যে আরো একটা অনেক সম্ভাবনা জাগে, না আমি তাহলে পারবো। এই গল্পে কিন্তু অনেক একটা টুইস্ট আছে সামনে, হ্যাঁ, তোমরা সেটা পুরোপুরি শুনলে বুঝতে পারবা। তো ওখানে হচ্ছে অনেক, তোমার বাইরে হাই স্কুল যে আছে সেখানে তোমার ভর্তি হলে ড্রেস লাগে, কিন্তু সেই ড্রেসটা তার ছিল না। কিন্তু সে পঞ্চম শ্রেণীতে তার উপজেলার মধ্যে তিনি তৃতীয় হয়েছিলেন।
তার মানে তৃতীয় যেহেতু হয়েছিলেন, তার উপজেলার মধ্যে সবচেয়ে যে হাই স্কুল মানে যেটা আছে সেটা তো অবশ্যই সেরাদের টানে। কিন্তু সেখানে ভর্তি হলেও সে ভালো মতো তার ড্রেসটা বানাতে পারেন না, কিন্তু টাকা ছিল না। এভাবে করতে করতে তার এসএসসি লাইফটা তিনি শেষ করেন। এখানেও অনেক কাহিনী আছে, যদিও আমি একটু স্কিপ করলাম। তো এসএসসি তিনি করার পরে তিনি হচ্ছে এসএসসি যখন পরীক্ষা দেন, তিনি হচ্ছেন আবার বৃত্তি পান। এবং তিনি হচ্ছেন কুমিল্লা বোর্ডের মধ্যে বৃত্তি পান, সেরা 10 জনের মধ্যে একজন হন। তো বৃত্তি পাওয়ার পর তার মনের মধ্যে আরো আশা জাগে, না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই জন্য আমাকে অবশ্যই ভালো একটা কলেজে পড়তে হবে। তো তিনি অনেক চেষ্টা করেছেন তার আহ ফ্যামিলিকে বোঝানোর জন্য যে আমি হচ্ছে পড়তে চাই, আমাকে একটু সুযোগ করে দাও, কিছু টাকা দাও, আমি যে ভর্তি হব ঢাকাতে। কিন্তু তার বাবা মা বলতে বাবা রাজি হয় না, যে এত পড়াশোনা করে কি হবে। কিন্তু তার তার বোন ছিল, তার বোনের যে বিয়ে হয়েছে, বোন জামাই সহ তারা হচ্ছে ঢাকা অবস্থান করতে যাত্রাবাড়ি, সেই বোনের সহযোগিতায় তিনি ঢাকা আসেন প্রথম। এবং ঢাকা এসে তিনি সোহরাওয়ার্দী কলেজে হচ্ছে ভর্তি হন ঢাকার। সোহরাওয়ার্দী কলেজে তিনি এইচএসসি সময়টা পার করেন। এইচএসসি সময়টা যখন পার করেন এবং সর্বশেষ তিনি একটা প্রাইভেট পড়তে পারেন না, তার ফিনান্সিয়াল প্রবলেমের কারণে নিজে প্রায় মানে টিউশনি করে তারপর কিছু খরচ চালাতে হতো। এরপরে আসে তার বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষা তিনি যখন দেন, এবং আরেকটা বিষয় বলে রাখি, তিনি কিন্তু তোমার মানে হচ্ছে কমার্সে ছিলেন, কমার্সে পড়াশোনা করছেন। এবং তার সব থেকে মানে একটা পছন্দের সাবজেক্ট ছিল ম্যাথ, এবং তিনি প্রত্যেকবারই ম্যাথে টপ লেভেলের রেজাল্ট করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত এইচএসসি পরীক্ষাতে তিনি সরারদি কলেজে ফেল করেন। যখন তিনি ফেল করেন, এবং ফেলটা করেন ম্যাথ রিলেটেড সাবজেক্টে, যখন ফেল করে এমনিতেই তো তার পরিবার পড়াশোনা করাতে চাইতো না। আর ফেল করার পর সবাই বললো, না এখন আর পড়াশোনা করতে হবে না, তুমি কাজে যুক্ত হও। তো কিন্তু না, তার একটা ইচ্ছা, না আমি ভালো করব। তারপরে অনেক কষ্টে ইটি করে পরে দ্বিতীয়বার তিনি এইচএসসি পরীক্ষা দেন, দ্বিতীয়বারে সেম তিনি আবার ফেল করেন। চিন্তা করো, একটা ছেলে যখন এক বোর্ড পরীক্ষায় ফেল করে, তখন তার দুইটা চিন্তা জাগে। একটা চিন্তা হচ্ছে, না তার দ্বারা আর কিছুই হবে না, সে কি করবে, হয় কাজ করবে, না হয় বাইরে চলে যাবে। আর একটা পয়েন্ট হচ্ছে, এই ফেলটাকে পুঁজি করে অনেকে বলে, না আমাকে সফল হতে হবে, আমাকে ভালো করতে হবে এখন। তো তিনিও ঠিক ওইভাবেই, যে একটা নিজের মধ্যে একটা জেদ কাজ করাচ্ছিলেন। তারপরে দ্বিতীয়বার যখন ফেল করেন, তখন তার রক্ষা নাই। তখন তিনি বাধ্য হয়ে বাড়ি যেতে হন কুমিল্লায়। কুমিল্লায় যখন বাড়ি যেতে হয়, এবং তার ছোট ভাই যিনি ছিলেন, তিনি পরবর্তী বছর তিনি হচ্ছে এই এইচএসসি বোর্ড পরীক্ষা দিবেন। এবং এখন তৃতীয়বার উনি বোর্ড পরীক্ষা দিতে চান। কিন্তু ওই সময় বোর্ডের নিয়ম ছিল যে কোনো শিক্ষার্থী যদি মানে মানে বিষয়ে ফেল করে, মানে 3বার ফেল করে, হ্যাঁ, তাহলে তাকে টিসি দেওয়া হবে, এবং টিসি দিলে তিনি হচ্ছে অন্য কলেজে ভর্তি হতে পারবেন। কিন্তু তিনি যখন দুইবার ফেল করেন, তখন তুমি টিসি নিতে যান, কিন্তু টিসি কেউই দেয় না, কারণ একটা নিয়মের বাইরে তো কেউ যেতে পারবে না। ঠিক আছে। এবং কারণ এখন তিনিও থাকতে পারছেন না, এখন তিনি যদি টিসি না নেন, তাহলে তিনি কুমিল্লাও ভর্তি হতে পারবেন না, সর্বশেষ সুযোগটা তিনি কাজে লাগাতে পারবেন না। এই জন্য উনি হচ্ছে তোমার ঢাকা যে বোর্ড আছে, সেখানে স্যারদের সাথে কথা বলছে, কিন্তু না, নিয়মের বাইরে তো আসলে কেউ যেতে পারবে না। পরে তিনি দরজার সামনে বসেছিলেন, কাঁদতেছিলেন। তখন একটা মানুষ, একটা উনি একজন কর্মকর্তা ছিলেন, ওনার দেখে সহৃদয় মানে খুব খারাপ লাগলো। তারপর ওনার সহযোগিতায় উনি টিসিটা পেয়ে যান, তারপর হচ্ছে কুমিল্লাতে ভর্তি হন তৃতীয়বারের মতো। তৃতীয়বার যখন তিনি প্রস্তুতি নেন, কিন্তু ওই সময়টাতে যেটা হয়েছে, তার প্রায় পারিবারিক সম্পর্ক প্রায় যাওয়ার পথে, এবং ওনার ছোট ভাইয়ের যে বই ছিল, সেই বইগুলো নিয়ে নিয়ে পড়তেন। তো এবং ওই ছোট ভাইয়ের সাথে হোস্টেলে থাকতেন, যে না তৃতীয়বার কুমিল্লা অনেক ভালো করবেন। এবং উনি, তোমরা চিন্তা করে পারবা কিনা জানি না, উনি 22 ঘন্টা পড়াশোনা করেছেন। 22 ঘন্টা, 18 ঘন্টা অ্যাভারেজে, কিন্তু উনি 1 ঘন্টা করে ঘুমাতেন। এবং ওখানে যে হোস্টেলে যে খালা ছিল, বুয়া ছিল, তারাও তার প্রতি সদয়বান ছিল। কিরকম সদয়বান ছিল, যে ওনার খাবারটা নিয়ে যেত। কারণ সবাই মনে করতো, না এবারেই তোমার গৌরাঙ্গ দা অবশ্যই বোর্ডে সবচেয়ে সেরা করবে। এবং তারও ছিল না, যেহেতু সে এত পড়াশোনা করেন।
22 ঘন্টা করে একটা মানুষ পড়াশোনা করে, তার মানে বোঝো তার কত ধরনের মানে কত লেভেলের ফেসিনেশন। এবং সব থেকে মূল বিষয়টা, তাও আবার তিনি 2বার ফেল করছেন, তারপরে সে কিন্তু স্বপ্নটা হারান নাই। তারপরে তার পড়াশোনা শুরু 18 থেকে 22 ঘন্টা, এভাবে পড়তে পড়তে একটা পর্যায়ে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করেন। কিন্তু একটা বিষয়, উনি যখন বোর্ডে হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করেন, তখন ওনার সিট পড়ে একদম পিছনে পিছনে আর কি। কিন্তু ওনার একটা অভ্যাস ছিল, উনি সামনে বসে পরীক্ষা দিবে। তো ওই পিছনে বসে এখন আর উনি পিছনে বসে ওনার একটা অভ্যাস ছিল, মানে পিছনে বসে উনি লিখতেই পারেন না। তো এই জন্য কি হলে যেই কান্না শুরু করে দিয়েছেন। তো পরে কান্না শুরু করতে করতে স্যাররা তো ইতে নেবে না, কিন্তু উনি লিখতেছেন আর কান্না করতেছেন। তো ম্যাজিস্ট্রেট এসে তখন তার দেখে সে কান্না, তুমি কান্না করছো কেন? কারণ আমি সামনে বসা ছাড়া লিখতে পারি না স্যার। তো অনেক রিকোয়েস্ট করার পর পরে স্যার ওনাকে সামনে দেয়, সামনে একটা বেঞ্চ করে দেয় যে না তুমি এখান থেকে তাহলে পরীক্ষা দাও। এবং এরকম করতে করতে দেখে না উনি অনেক ভালো করছে, অনেক ভালো লিখতেছে, তার মানে ভালো করতে। এবং যখন শুনে যে এই লোকটা 2বার ফেল করছে এবং সর্বশেষে সে 18 থেকে 22 ঘন্টা পড়াশোনা করেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, উনি দৈনিক এক বেলা খেতেন, আর এক বেলা আর সব সময় হচ্ছে পানি খেতেন। ওই যে হোস্টেল থেকে এক বেলা খাবার দিতে, কারণ ওনার কাছে টাকা ছিল না। কোনোদিন কোনোদিন 2 বেলাও খেতেন, কিন্তু বন্ধুদের বলতেন না আমি খাইছি, না খেয়ে পড়াশোনা করতেন। এবং যখন উনি কুমিল্লা বোর্ডে, এবং ওনার ওনার সাথে আরো কয়েকটা ছেলে পড়াশোনা করতো ঠিক একই একই রকম, 16-17 ঘন্টা 18 ঘন্টা, ওদেরও ইচ্ছে ছিল না ওরাও ভালো করবে। তো ওরাও আবার টপ লেভেলে ছিল এসএসসির সময়, এসএসসি তে কলেজের ক্ষেত্রে কুমিল্লা কলেজে। তো তারপর যেটা হয়েছে না, একটা কম্পিটিশন। যখন বোর্ড পরীক্ষার রেজাল্টটা দেয়, মানে কোনো স্যারে ওনার রেজাল্ট বলতে চায় না। যখন কেউ রেজাল্ট বলতে চায় না, তখন উনি ধরেই নিয়েছিল যে আমি ফেল করব। এটা তো স্বাভাবিক, তাই না? ওনার তো ঠিক আগের মতো আবার মন খারাপ আহাজারি। ঠিক ওই সময়টাতে ম্যাজিস্ট্রেট আসেন স্কুলে, কলেজে। আসার পর গৌরাঙ্গ দাকে ডেকে আনে। আনার পর গৌরাঙ্গ দাকে বলে যে তোমার রেজাল্ট দিয়েছে, কাউকে আমি নিষেধ করেছি সবাইকে যাতে তোমাকে রেজাল্ট না বলে, আমি তোমাকে রেজাল্ট দিব। রেজাল্ট কি? রেজাল্টটা ছিল তিনি কুমিল্লা বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছেন। এবং এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাও, এই যে দেখো একটা পত্রিকা, এটা হচ্ছে আহ এই যে দেখো মেবি দৈনিক ইত্তেফাক, এই যে পত্রিকাটা আছে, এই পত্রিকায় কিন্তু দেখো ওই সময়টার কালে, এটা হচ্ছে 1997 সালের কথা, 1998 সালের কথা। এই যে এই হচ্ছে ওই সময়টা যখন তিনি কুমিল্লা বোর্ডে ফার্স্ট হন। ফার্স্ট হওয়ার পর তার সবকিছু চেঞ্জ হয়ে যায়, তার চিন্তা চেতনা পড়াশোনা। তারপর তিনি এডমিশন নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি প্রথম প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, তারপর আবার এডমিশন দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। এবং এই যে লোকটা যে কিনা 2বার ফেল করেছে, তৃতীয়বার এসে কুমিল্লা বোর্ডে ফার্স্ট হয়েছে, এবং 2বারই ফেল করছিল ম্যাথ ডিপার্টমেন্টে। এখন সেই লোকটাই গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, যিনি এখন বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস তোমার যে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিভাগীয় প্রধান। এখন তিনি ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ড্যাফোডিল ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান। তিনি যদি 2বার ফেল করে এটা বলতেন যে না আমার দ্বারা কিছুই হবে না, তাহলে তার জন্য কি অপেক্ষা করতে জানো? তার আর যে ভাই ছিল, তার বাবা ছিল, তারে হাল চাষ করাতো তারে দ্বারা। জাস্ট একটা সিদ্ধান্ত তার মোর লাইফ, পুরো জীবনের চেঞ্জ করে দিয়েছে। যে সেই সিদ্ধান্তটা হচ্ছে যে আমি যতই ব্যর্থ হই আমাকে ভালো করতে হবে, আমি সফল হব, আমি সেরা হব। তিনি হাল ছাড়েন নাই। এবং তিনি ওই স্বপ্নকে বাস্তবায়ন রূপায়ণ করার জন্য 22 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করছে। চিন্তা করতে পারছো? উনি কি মানুষ না নাকি রোবট? অবশ্যই মানুষ। তোমরাও মানুষ। তোমাদের 22 ঘন্টা পড়া লাগবে না, তোমরা ভাইয়া 12 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, প্রতিনিয়ত তুমি 8 ঘন্টা পড়ো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি মনে রাখো, তুমি এখন থেকে যদি প্রতিনিয়ত 8 ঘন্টা পড়তে পারো, 10 ঘন্টা পড়তে পারো, তুমি এইচএসসি তে 100% ভালো করবা। এ প্লাস না পেলেও কোনো দুশ্চিন্তা নাই, তবে তুমি 100% ঢাকা ইউনিভার্সিটি বলো বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তুমি ভালো করবা এবং তুমি চান্স পাবা। এটা মোটামুটি 99% শিওর। এই যে বাস্তবতা, এটা কিন্তু বাস্তবতা। আর উনি বাস্তবতার জায়গায় কিন্তু একা না।
এরকম অনেক লোক আছে যারা এরকম হাজারো বাস্তবতার মধ্যে দিয়ে গেছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি আর সময় নিব না, আমি একদম সরাসরি অনেকটা টাইম নিয়ে নিলাম অ্যাকচুয়ালি তোমাদের জন্যই, কারণ তোমাদের অ্যাকচুয়ালি বিষয়গুলো যদি না বোঝাতে পারি একটু সময় নিয়ে, তাহলে তোমরা কিন্তু বাস্তবতাটা বুঝবা না। তো এই জন্য তোমার জীবন তোমার সিদ্ধান্ত। তুমি এখন যেটার পিছনে ঘুরঘুর করছো ওটা থাকবে না 2 বছর পর। সেটা কোনো মোবাইল আসক্ত হোক, সেটা মানে বন্ধু বান্ধবের আড্ডা হোক, সেটা কোনো অন্য কোনো বিষয় হোক, তুমি যেটার সাথে আসক্ত আছো কিন্তু পড়াশোনার বাইরে, আর ওজোর নাই, এখন থেকে আর ওজোর দিও না প্লিজ। সময় কিন্তু তোমাকে ছাড়বে না। সুতরাং আমি চাই আমাদের প্ল্যাটফর্মে যারা আছো, ইনশাল্লাহ তোমরা, তোমাদের জন্য আমরা অনেক কিছু করতে যাচ্ছি, করতে চাই, সে অনুযায়ী তোমরাও প্রপারলি ওইতে অ্যাক্টিভলি যদি থাকো, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারো। শোনো, আমি একটি ইংলিশ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে তোমাদের এই এডমিশন প্লাস এইচএসসি দুটোতে আসলে কিভাবে কম্পারেবল ওয়েতে তোমরা পড়তে পারো সে বিষয়টি নিয়ে আমি একটু 2 মিনিট আলোচনা করব। দেখো, তোমাদের ইংলিশ হচ্ছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ফার্স্ট পেপার, একটা হচ্ছে সেকেন্ড পেপার। ওকে, আমাদের সব থেকে দুঃখের একটা বিষয় কি জানো, আমরা সব থেকে সময় দেই গ্রামারটাতে, আর ফার্স্ট পেপারে ওগুলো তো লিখে দিলেই হয়েছে। এমনও হয় যে প্যাসেজ, তোমার প্যারাগ্রাফ আসেও যে প্যাসেজ দেখে হুবহু লিখে দেয়, মনে করো প্যারাগ্রাফ আসছে ডিফরেস্টেশন মানে বন উজাড়করণ, কিন্তু সে কি করছে প্যাসেজ দেখে লিখে দিচ্ছে, কিন্তু প্যাসেজ আসছে কি অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল। তো তো এরকম, এই জন্য তোমাদের হচ্ছে পড়াশোনাটা খুব মানে অ্যাটেন্টিভলি করতে হবে। আর ইংরেজি হচ্ছে যে দুইটা পার্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখন দুইটা পার্টই তোমাদের এইচএসসি প্লাস এডমিশনে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং রিটেন একটা পার্ট আছে আবার আলাদা সাইডে। দেখো, তোমাদের যে প্যাসেজ গুলো আছে সেই প্যাসেজ গুলো কি করো, তোমরা শুধু প্রশ্ন পড়ো এবং শুধু প্রশ্নগুলো দেখো। নাও, তোমাদের প্রথম কাজটা হচ্ছে এইচএসসি যে প্যাসেজ গুলো আছে সেগুলো একটু ভালো মতো দেখা। তোমাদের ভালো মতো শুধু দেখা না, মানে ওই প্যাসেজ গুলো প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে হবে, এবং সেন্টেন্স গুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো ভালো করে পড়তে হবে। দেখবা তোমাদের যারা সি ইউনিট অথবা বি ইউনিটে পরীক্ষা দাও, বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি তোমার ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে, মানে প্যাসেজ থেকে। এমন হয়েছে হুবহু গ্রামাটিক্যালের প্রশ্ন হুবহু তোমাদের প্যাসেজ থেকে দিয়েছে, ঠিক আছে। আর সি ইউনিটের ক্ষেত্রে একটু প্রশ্নের ভিন্নতা আছে। সি ইউনিটের ক্ষেত্রে বিশেষ করে তোমাদের মানে ওয়ার্ড মিনিংটার বিষয় হচ্ছে বেশি প্রশ্নগুলো আছে, যেমন ফ্রেজ আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, তারপর হচ্ছে এটা তোমাদেরও আছে, তোমাদের ক্ষেত্রেও আছে, বাট ফার্স্ট পেপারের ক্ষেত্রে বি ইউনিট একটু বেশি গুরুত্বপূর্ণ, এবং সি ইউনিটের ক্ষেত্রেও মোটামুটি এটা আসে। এখন আসি একটু গ্রামার পার্টে। দেখো, তোমাদের গ্রামারটা হচ্ছে, গ্রামারে হচ্ছে 12টা পার্ট আছে, তাই না? উইথ উইথ ক্লুস আছে, উইদাউট ক্লুস আছে। তো উইথ ক্লুসের মধ্যে তোমার কিন্তু প্রিপজিশন আছে, আর্টিকেল আছে, দুইটাই। এখন প্রিপজিশন এবং আর্টিকেল দুইটাই কিন্তু তোমার এডমিশন আসে। এখন আর্টিকেলে দেখো দা, এ, এন, এইটা আবার ডিটারমাইনার হিসেবেও কিন্তু টপিকে পড়ানো হয়। তো এই টপিক গুলো তোমাদের পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় আসে প্যাসেজ আকারে, রাইট? শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হয় অর্থগুলো বুঝে। আর তোমাদের বিশ্ববিদ্যালয়তে আসবে কি আকারে, বহু নির্বাচনী আকারে। তার মানে তোমার অপশন দিয়ে দিবে। এখন অপশন দিয়ে দেবে তার মানে কি খুশি, আমাদের ইজিলি হইতে পারবো না, মানে ফেই যাক। কিন্তু যেমন আমার এই যে দেখো, আমার এই চুল কি গোনা যায়? গোনা যায় না। কিন্তু অপশনগুলো এমন থাকবে যে আমি 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 আজমাল হোসেন স্যার সেম থাকবো, বাট এখানে একটু এরকম চুল একটু নামানো থাকবে, আবার এখানে একটু চুল উঠানো থাকবে, এরকম 4 টাইপের প্রশ্ন থাকবে। এমন হবে তোমার দুইটা প্রশ্নই কারেক্ট, কিন্তু সেটার মধ্যে তোমার তুই এত কোনটা শিক্ষিত, সঠিক, কোনটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তুই লেট এটার জন্য করে যাও, অবশ্যই ইংলিশের তুই এত প্রত্যেকটা শিক্ষিত বিষয় হয়ে গেছিস কম্পারেবল কাইন্ড ওয়েতে পড়াতে আজমল হবে। স্যার, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এটা গেল। দেখো এবার টপিক কি আছে, দেখো তোমাদের আর্টিকেল প্রিপজিশন গেল। এবার দেখো রাইট ফর্মস অফ ভার্ব। বি ইউনিট বা সি ইউনিটে কিন্তু, বি ইউনিট সি ইউনিট না, বাংলাদেশে যত ইউনিভার্সিটিতে ইংলিশ থেকে প্রশ্ন আসে তার মধ্যে রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্ন থাকবেই 100%। সো তোমাদের কিন্তু এই পার্টটা আছে। সো এই জন্য রাইট ফর্মস অফ ভার্ব গুলো, গ্রামাটিক্যাল যে পার্ট গুলো আছে সেটা কম্পারেবল ওয়েতে পড়তে হবে। শুধু আমি যে ক্লাসগুলো করিয়েছি তোমাদের, শুধু ক্লাসগুলো করলেই তোমরা ক্ষান্ত থাকবা না। তোমাদের ওই জিনিসটা তোমার তখনই কাজে আসবে, যখন তুমি ওই রাইট ফর্মস অফ ভার্বের যে প্র্যাকটিক্যাল আছে, মডেল কোশ্চেন আছে, বোর্ড প্রশ্ন আছে, সেগুলো সলভ করতে হবে বারবার। ঠিক আছে, এটা করতে হবে। এখন তুমি যদি এক ক্লাস করছি সমস্যা নাই, পরে এটা করে নেবো, তাহলে পরে ওই পরেরটাই রয়ে যাবে, সারা জীবন তোমার স্বপ্নটাও পরে রয়ে যাবে।
বুঝতে পারছো? এটা গেল। এবার দেখো ইংলিশে আরো অনেক টপিক আছে, সেন্টেন্স কানেক্টরস আছে, মডিফায়ার আছে, ট্রান্সফরমেশন, তোমার কমপ্লিটিং সেন্টেন্স আছে। আচ্ছা, এই যে বিভিন্ন টপিক গুলো আছে স্পেসিফিক ভাবে তোমার শিখতে হবে। এখন এই যে তোমার এইচএসসি যে গ্রামাটিক্যাল 12টা টপিক এবং ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, এই 12টা টপিক এবং টপিকের মধ্যে 12টা টপিকই তোমার এডমিশনে থাকে, এবং এর বাইরেও কিছু এডমিশনের টপিক আছে, ঠিক আছে? সেগুলো তোমাদের কিন্তু কি ভালো করে, যেমন মনোলজি আছে, অ্যানালজি আছে, তারপর বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ড কেন্দ্রিক আরো অনেক কিছু বিষয় আছে, ঠিক আছে? এবং তোমার গ্রামাটিক্যাল টপিকেও কিন্তু আরো অনেক পার্ট আছে, তোমার সেগুলো শেখার দরকার নেই। তুমি যদি এইচএসসি এর যে কয়েকটা গ্রামাটিক্যাল পয়েন্ট এগুলো যদি শেষ করতে পারো, তোমার এডমিশনের জন্য 60% গ্রামার কাভার হয়ে যাবে, 60% গ্রামার। ওকে, এখন তোমার রিটেন পার্ট, যেটা রিটেন পার্ট তোমরা মুখস্থ করবা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ওইটা অবশ্যই অর্থ বুঝে বুঝে, অর্থ না বুঝে দয়া করে ভাই মুখস্থ করো না, তাহলে ওটা কোনো কাজে লাগবে না। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা জানো রিটেন পরীক্ষা হয়, রিটেনে যে কিন্তু ধরা খেয়ে যাবা। ঢাকা ইউনিভার্সিটিতে এমনও হয় রিটেনে মনে করো 40-এর মধ্যে তোমার 28 পেয়েছে, সরি সরি 28 না, মানে তোমার এমসিকিউ তে 60-এর মধ্যে মনে করো আহ প্রায় হচ্ছে 48 পেয়েছে, কিন্তু রিটেনে যে 8 পেয়েছে, অনেক আছে এরকম। আবার অনেকে অনেকে আছে যে তোমার এমসিকিউ তে তোমার 48 না 32 পেয়েছে, আবার রিটেনে এসে 40-এর মধ্যে 26 পেয়েছে, সে কিন্তু চান্স পাইছে। সো তার মানে তোমার দুই দিকে কিন্তু নজর দিতে হবে, এবং দুইটা সাইড তোমাদের কিন্তু এইচএসসি তেই আছে। তো এই জন্য রিটেন পার্ট গুলো অবশ্যই বুঝে বুঝে পড়বা, সেটা প্যারাগ্রাফ হোক, কম্পোজিশন হোক, ইনফর্মাল লেটার হোক, সিভি হোক, যে কোনো টপিক হোক, এটা ভাবে পড়বা। আর প্রত্যেকটা টপিক যে আমরা পড়াবো সেটা এভাবেই আমরা কম্পারেবল ওয়েতে পড়াই।